সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাংবাদিক এম কায়সার, দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রাজীব। শুনছিলেন দেশ বিদেশের খেলার খবরগুলো, এক নজরে জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে আছেন এম কায়সার, আগেই পরিচয় করিয়ে দিয়েছি। আমরা তার সঙ্গে কথা বলতে চাই বাংলাদেশের ক্রিকেটে নানা ধরনের অনিয়ম দুর্নীতির খবর কিন্তু সাম্প্রতিক সময় আসছে। সেই অনিয়ম দুর্নীতি নিয়ে আসলে কতটা গভীরে যে ক্রিকেট বোর্ড সেটাকে আসলে সত্যি অভিযান চালাতে পারবে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আপনারাও চাইলে যোগ দিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। এবং কায়সার, বলছিলাম কালকে নিশ্চয়ই দেখেছেন যে সোহেলি আক্তার খুব বেশি আলোচিত ক্রিকেটার নয় ক্রিকেট ক্যারিয়ারের দিক থেকে, কিন্তু তার এই নিষেধাজ্ঞা কিংবা তাকে কেন্দ্র করে এই তদন্তের কারণে তিনি আলোচনায় এসেছিলেন এবং 5 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। এর আগে আশরাফুল, সাকিব কিংবা নাসির তারা নিষিদ্ধ হয়েছেন আইসিসির নানা ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগে। সেই তালিকায় একজন নারী ক্রিকেটার প্রথমবারের মতো যুক্ত হলেন। আমার প্রশ্ন, যে আমি যেটা বিষয় হিসাবে বেছে নিয়েছি, যে বাংলাদেশের ক্রিকেটের দুর্নীতি অনিয়মের ভূত, এটা কি আসলে বাড়ছে কিনা? উদাহরণ তো তাই বলছে। কারণটা হলো যে আপনি যদি দেখেন যে এবারের বিপিএলে কিন্তু আপনার অনেক ধরনের পারিশ্রমিক নিতে জটিলতা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আপনার স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং নিয়েও কিন্তু সন্দেহজনক অনেক ধরনের অভিযোগটা উঠেছে এবং সেটার জন্য বিসিবি নিজস্ব একটা তদন্ত কমিটিও গঠন করেছে। এবং বিসিবির যে আপনার দুর্নীতি বিরোধী যে সংগঠন রয়েছে তারাও কিন্তু আলাদাভাবে এই বিষয়টার একটা তদন্ত চালাচ্ছে। এবং তার চেয়েও বড় বিষয়, মন্ত্রণালয় কিন্তু আপনি ক্রীড়া মন্ত্রণালয় একটা নিজস্ব তাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে। দ্যাট মিনস আপনি এই ধরনের উদাহরণ বাড়ছে বলেই কিন্তু এই সমস্যাগুলো আপনার সমাধানের জন্য চেষ্টাটুকু হচ্ছে। এবং সর্বশেষ যেটি হলো যে আর সোহেলি আক্তারের যে ঘটনাটা, সেটা নতুন না, সেটা আপনার 2023 বিশ্বকাপের সময় ঘটেছিল এবং সেটা এতদিন লম্বা সময় ধরে তদন্ত হয়েছে, তাকে ডাকা হয়েছে এবং আমি জানি না যে তিনি সঠিকভাবে উপস্থিত হয়েছিলেন কিনা। কারণটা হলো যে আইসিসি যে আপনার টোটাল তার শাস্তির নিষেধাজ্ঞার যে পুরো ব্যাখ্যাটুকু দিয়েছে, সেই ব্যাখ্যায় দেখবেন আপনি ওখানে লেখা রয়েছে যে 5টা অপরাধ, তার একটা দুটো রয়েছে যে তিনি সহযোগিতা করেননি, তদন্ত দেরি করতে বাধ্য করেছেন, এই ধরনের কথা। রাইট। এবং সেটা কিন্তু আপনি কোড অফ কন্ডাক্টে যেটা রয়েছে, যখনই আপনি একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটার হবেন তখন আপনাকে কিন্তু কিছু ডুজ এবং ডোন্ট যেটা থাকে সেটা অবশ্যই মানতে হবে আপনাকে। তো আমার মনে হয় যে বাংলাদেশের এই নারী ক্রিকেটার বা অন্যান্য ক্রিকেটার যারা রয়েছেন তারা খুব সম্ভবত যে ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে অনেকে পছন্দ করেন, কিন্তু কি করা যাবে এবং কি করা যাবে না এই বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে খুব সম্ভবত তাদের পড়াশোনাটা বা সেরকমভাবে তাদের আগ্রহটাও তেমন থাকে না। এবং সেটা দেখার বিষয়টা আমি মনে করি যে এই যেসব ঘটনাটা ঘটেছে তাতে এখন সামনের সময় যেসব ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যেসব ক্রিকেটার আসবেন তাদেরকে এই বিষয়টা একটু মনোযোগ দিতে হবে। শুধু ক্রিকেট ব্যাট বলের খেলা না, এখানে কিন্তু আপনাকে নৈতিকতার পরীক্ষাও অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটাও কিন্তু বুঝতে হবে। কি করা যাবে, কি করা যাবে না, কার সঙ্গে কথা বলা যাবে, কার সঙ্গে কথা বলা যাবে না, কোন পর্যায়ে এবং কোন সিচুয়েশনে কি করা যেতে পারে, সেগুলোও কিন্তু জানতে হবে। আর নিজে অন্যায় না করলেও কিন্তু আসলে অনেক ক্ষেত্রে শাস্তি পেতে হয় যদি অন্যায়ের প্রস্তাব আসে সেটা না জানানো হয়। রাইট। এটাও কিন্তু অনেকে জানেনই না, অনেকে আপনি জানেন না। আপনি দেখবেন যে অনেককে হয়তো প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তিনি সেই বিষয়টা সাথে সাথে সেটা অস্বীকার করেছেন যে না, আমি এই ধরনের কোনো জটিলতায় জড়াতে চাই না বা আমি ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং করব না। কিন্তু এই বিষয়টা তিনি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বা টিম ম্যানেজমেন্টকে অথবা যদি আইসিসিকে যদি না জানান, তাহলে কিন্তু সেই আপনার অপরাধের ভাগিদার কিন্তু তাকেও হতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু অনেকে এখন পর্যন্ত ছোটোভাবে জানেন কিন্তু ডিটেইলটা জানেন না। তো এই ডিটেইলিংটা জানাটা অনেক, আমি মনে করি যে ইম্পর্টেন্ট একটা বিষয়। যেমন দেখুন সোহেলি আক্তারকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, তিনি কিন্তু টিমের পার্টও ছিলেন না, তিনি কিন্তু ম্যাচও খেলেননি, জাস্ট ওভার টেলিফোনে তিনি সেই সময় তার লতা মণ্ডলের সঙ্গে কথা বলেছেন। কিন্তু বিষয়টা হলো যে একটা ম্যাচ চলাকালে এই ধরনের বা টুর্নামেন্ট চলাকালে এই ধরনের টেলিফোন কনভারসেশন করাটা কতখানি লজিক্যাল বা যুক্তিকতা রয়েছে কিনা। হয়তো ম্যাচের পরে করেছেন, হোটেলে থাকার অবস্থায় তিনি করেছেন, কিন্তু যখনই আপনি একটা বিশ্বকাপের মতো একটা আসর খেলতে যাবেন তখন সেখানে কিন্তু এই বিষয়গুলোর কিছুটা বাইন্ডিংস যে রয়েছে আমার মনে হয় না যে অনেকে সেটা জানেন। এর আগে তো আমরা দেখেছি যে, আমি ক্রিকেটে না অন্য খেলাও দেখেছি যে ইন্টারন্যাশনাল খেলায় অংশ নিতে গিয়ে অনেকে কিন্তু টিকটক করছেন, সেই স্পটে দাঁড়িয়ে টিকটক করছেন, সেই টুর্নামেন্টের আসরে দাঁড়িয়ে টিকটক করছেন। সো বিষয়টা হলো যে আপনি পুরোপুরিভাবে ওয়াকিবহাল কিনা বা আপনাকে কি করতে হবে সেই সম্পর্কে আপনার সাম্যক জ্ঞান রয়েছে কিনা সেটাও কিন্তু জানাটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এই শিক্ষাটা আমাদেরকে, মানে সোহেলি আক্তারের এই বিষয়টা আমাদেরকে ক্রিকেটে আরেকটু চোখ খুলে দিয়েছে। যারা টিম ম্যানেজমেন্টের পার্ট থাকবেন, ম্যানেজার থাকবেন, যারা টিম অফ আপনার হায়ার অফিসিয়াল থাকবেন, তারা যেন এই বিষয়টা পুরোপুরি ওই ক্রিকেটারদেরকে অথবা সংশ্লিষ্ট যারা খেলোয়াড় থাকেন তাদেরকে বুঝিয়ে যেন তারা দেন, মানে যে তাদের কি করণীয় না, কোন পর্যন্ত তারা যেতে পারবেন সেই জায়গাটায়। আমরা যেটা বলছিলাম যে এই দুর্নীতি অনিয়মের ভূতের কথা, সেটা তো আসলে
একান্তই ক্রিকেটাররা হয়তো বা জড়িয়ে পড়েন, কিন্তু তাদেরকে এই শিক্ষা দেওয়াটা, উদ্বুদ্ধ করাটা, কিংবা কোনটা করতে পারবে কোনটা পারবে না সেটা জানানোর দায়িত্বটা তো আসলে ক্রিকেট বোর্ডের, কিংবা সেটা কি আসলে ছোটবেলা থেকেই কিংবা বয়সভিত্তিক দল থেকে আসলে তাদেরকে সেভাবে গ্রুম আপ করা উচিত কিনা? চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা তো বলাই হয়ে থাকে। আপনি যদি বাসা থেকে শুরু সেটা না করেন, তাহলে দেখবেন যে আপনি হঠাৎ করে যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা দুটো ম্যাচ খেলতে নেমে নিজেকে তারকা ভাবতে শুরু করে দিলেন, তখন দেখবেন যে আপনি শুধুমাত্র মনে হবে যে না আমি বোধহয় পারফর্ম করলেই সব কিছু পারবো। কিন্তু সেখানে আপনি দেখবেন একটা জিনিস খুব লক্ষ্য করার বিষয় রয়েছে, যে সেই সব ক্রিকেটারদেরকেই আপনার এই জুয়ারি বা দুর্নীতি বা যারা রয়েছে, যারা ক্রিকেট বা অন্যান্য খেলার সঙ্গে আপনার এই ফিক্সিংয়ের সাথে জড়িত রয়েছে, তারা কিন্তু আপনার পারফর্মার ক্রিকেটারদেরকেই বা পারফর্মার খেলোয়াড়দেরকেই টার্গেট করে থাকে। কারণটা হলো যে তাদের উপরেই আপনার বাজির দরটা বেশি হয়ে থাকে। অতএব তাদেরকে যদি আপনি এক অর্থে পকেটে পুরতে পারেন, বা আপনি তাদেরকে যদি বলতে পারেন যে মানে নিজের দলে টানতে পারেন, তাহলে দেখবেন যে সেই বাজির দরটা অনেক বেশি থাকে এবং সেখানে প্রফিটের মাত্রাটা অনেক বেশি হয়ে থাকে। সো আমি মনে করি যে ক্রিকেট বোর্ড, এটা নতুন কোনো বিষয় না, ক্রিকেট বোর্ড এর আগেও চেষ্টা করেছে, এখনও করে যাচ্ছে। যখনই কোনো নতুন কোনো ক্রিকেটার আসেন বা আপনার বয়সভিত্তিক লেভেল থেকে আপনার সিনিয়র পর্যায় পর্যন্ত এই ডুজ অ্যান্ড ডোন্ট কী কী করতে হবে, কী কী করা উচিত না, সেই বিষয়গুলো তারা তো তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে থাকেন। বিষয়টা হলো হাউ মাচ ইউ গ্র্যাব ইট, আপনি কতখানি এটা গলদধরণ করতে পারছেন, আপনি কতখানি এটা মস্তিষ্কে নিতে পারছেন, সেটা একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের অনেক তারকা ক্রিকেটাররা পর্যন্ত এই ধরনের সমস্যা পড়েছেন। সাকিব আল হাসান পড়েছেন, আমি আসছিলাম সেখানে, সাকিব আল হাসান পড়েছেন, মোহাম্মদ আশরাফুল পড়েছেন, নাসির হোসেন পড়েছেন। সো বিষয়টা হলো যে শিক্ষাটা তো অবশ্যই থাকবে। ক্রিকেট বোর্ড যে চেষ্টা করছে না তা না, ক্রিকেট বোর্ড অবশ্যই চেষ্টা করছে এবং এটা তো নর্মাল একটা বিষয়। ক্রিকেট বোর্ডও মোটিভেশন দিচ্ছে, সব কিছুই করছে। বিষয়টা হলো যে আপনি কিভাবে সেটা নিতে পারছেন না, বা কিভাবে সেটা আপনি পালন করতে পারবেন কি পারবেন না, সেটা দেখার একটা বিষয় রয়েছে। এই ঘটনাগুলো আপনি যেটা আমরা বিপিএলে দেখলাম অনেক বেশি প্রকাশ হয়েছে, আপনার কি মনে হয় যে কোনো বড় উদাহরণ তৈরি করতে পারলে সেটা আসলে প্লেয়ারদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে? যেমন সোহেলিরটা দেখে নিশ্চয়ই নারী ক্রিকেটারদের মধ্যে এক ধরনের কাজ করবে। বিপিএলের যদি এরকম তদন্ত কমিটিগুলো সত্যিকারের ঘটনাগুলো উপস্থাপন করতে পারে, যদি হয়ে থাকে তাহলে সেটা, না হয়ে থাকলে সেটাও যদি প্রকাশ করতে পারে, তাহলে শাস্তি পায়, তাহলে কি সেটা কমবে কিনা পরের আসর থেকে? দেখুন, অপরাধ থাকবে, কিন্তু বিষয়টা হলো যে সেটা কমানোর মাত্রাটা হলো যে আপনি কিভাবে সেটার মানে পুরো জিনিসটাকে আপনি কিভাবে সেটা নেগোশিয়েট করছেন এবং পুরো জিনিসটাকে কিভাবে সমাধান করছেন, এবং সেই অপরাধের যিনি অপরাধী তাকে শাস্তিটা দিচ্ছেন, এবং এর ফলে কনসিকোয়েন্সটা দেখে বাদবাকিরা যেন বুঝতে পারে যে না, এই রাস্তায় চলা যাবে না। এটা শুধুমাত্র, আমি বলতে চাচ্ছি রাজওয়ান, যে এটা শুধুমাত্র আপনি ফিক্সিংয়ের ক্ষেত্রে না, আপনি সব ক্ষেত্রে একটা যে কোনো একটা যদি টুর্নামেন্ট আপনি পরিচালনা করতে চান, সেই টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রেও কিন্তু তাই হবে। আমি উদাহরণ হিসেবে বেশি দূর যাব না, ছোট্ট একটা উদাহরণ এবারের বিপিএলটাকে নিয়ে দেই। এবারের বিপিএলে যদি আপনি বিতর্কের কথা বলেন, আপনি যদি আপনার বদনামের কথা বলেন, তাহলে সবচেয়ে বড় বদনামটা হয়েছে পারিশ্রমিক নিয়ে কিন্তু। এবং এখন পর্যন্ত যেই দুর্বার রাজশাহীর যে ভদ্রলোক মালিক, ফ্র্যাঞ্চাইজি মালিক যিনি ছিলেন, মালিক সেজা ছিলেন আমি বলবো, তিনি যে আপনি কমিটমেন্টটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। লাস্টে তিনি যে তাকে যে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে মুচলেকা দিয়ে এসেছিলেন যে 3 তারিখ এবং 7 এবং 10 তারিখের মধ্যে তিনি ফুল পেমেন্টটা দিবেন, 10 তারিখ কিন্তু চলে গিয়েছে, আজকে 12 তারিখ, 10 তারিখ কিন্তু শেষ হয়ে গিয়েছে, কিন্তু তিনি তার কমিটমেন্টটা রাখতে পারেননি। তার মানেটা কি, যে তিনি কাউকে পাত্তাই দিচ্ছেন না। এই ধরনের একটা টেন্ডেন্সি চলে আসছে আপনার এই টুর্নামেন্ট অর্গানাইজিংয়ের সাথে যারা জড়িত থাকেন তাদের মধ্যে। এর ফলে যেটা হয়, যেটা ফারুক আহমেদ বিসিবি সভাপতি বলেছিলেন, যে এই ধরনের একজন লোকই কিন্তু এই টুর্নামেন্টকে নষ্ট করার জন্য যথেষ্ট, এবং হয়েছে তাই। সো আপনি যারা এই ধরনের নষ্ট করছেন তাদেরকে আপনি একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেন, তাহলে সামনের বছর যে বিপিএল রয়েছে সেই বিপিএলে আপনি এই সংকটটুকু হয়তো দেখবেন না। আমি তো মনে করি যে এই ভদ্রলোককে জালিয়াতি কেসে মামলা করা উচিত ছিল বিসিবির, এবং ক্রিকেট বোর্ডের যে পারিশ্রমিক বাকি রয়েছে যেসব ক্রিকেটারদেরকে, সেই সব ক্রিকেটারদের টাকাটা ক্রিকেট বোর্ড নিজস্ব তহবিল থেকে দেওয়া উচিত ছিল। এবং এই ভদ্রলোক যেহেতু ফেল করেছেন, বারবার কমিটমেন্ট ভঙ্গ করেছেন, পারছেন না, আমি বলবো না, আমি বলবো যে তিনি দিচ্ছেন না। তিনি তাহলে স্বীকার করুন, দেউলিয়া হয়ে যাক, তিনি যে নিজেকে স্বীকার করেন যে না আমি পারছি না ভাই, আমি দিতে পারবো না, আমি দেউলিয়া হয়ে গিয়েছি, সেটা তাকে ওপেনলি স্বীকার করতে হবে। কিন্তু তিনি তো স্বপ্ন দেখেছিলেন এবং বলেছিলেন যে এই বিপিএল নাকি আইপিএলকেও ছাড়িয়ে যাবে। সো এরকম অবাস্তব কথাবার্তা যারা বলেন তাদেরকে আপনি ফ্র্যাঞ্চাইজি দেওয়াটাও কতখানি লজিক্যাল হয়েছে সেটাও কিন্তু একটা খুঁজে বের করার বিষয় রয়েছে। আমি এই কারণে বললাম যে হয়তো আলোচনা অনেক কিছু চলে এসেছে, যে আপনি একটা যে কোনো একটা বিশৃঙ্খলা দূর করার দায়িত্ব হলো যে সেটাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য কতখানি
পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারছেন। সেই পারফেক্ট সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি এই যে লুপহোলসগুলো রয়েছে বা জটিলতাগুলো রয়েছে এগুলো হয়তো ধীরে ধীরে কেটে যাবে। মানে সেটা আশা করতেই পারি, আমরা সব কিছুই আমরা আশা করি ভালো কিছুর জন্য। কিন্তু আমি বলছি যে বিপিএল এর জন্য এই রাজশাহী বাদ গিয়ে আরেক রাজশাহী আসলো কিংবা আরেক দল আসলো, সব বিপিএলেই এরকম আসরগুলো আসছে যে এই পারিশ্রমিকের ইস্যুগুলো কিংবা বিভিন্ন পয়েন্টের আলোচনা, দুর্নীতির আলোচনা আসছে। বিপিএলকে আসলে এটা বন্ধ করার উপায়টা কি আপনার মনে হয়? যে বিপিএলে এই জায়গাটায় বাছাই করলেই কি আসলে সব সময় সম্ভব হচ্ছে? 7টা দলের মধ্যে একটা কিংবা দুটো দল এই ধরনের ঝামেলাগুলো করছে প্রত্যেকবারই। রাইট, এই কারণে করা উচিত যে আপনি যে দলগুলোকে দায়িত্ব দেবেন সেই দলকে একটা লম্বা সময়ের জন্য দায়িত্ব দেবেন। আপনি যদি 2 বছর পর পর একটা ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ করেন এবং তখন দেখতে হবে যে সেই ফ্র্যাঞ্চাইজি আমাকে খুঁজে বের করতে হচ্ছে, এবং সেখানে এই ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজিগুলো যারা রয়েছেন তারা ক্রিকেটের প্রতি প্যাশন এবং ভালোবাসার কথা বলে আসেন, কিন্তু সেখানে তারা শুধুমাত্র জাস্ট এটাকে একটা, আমি মনে করি যে একটা 1 মাসের একটা বিনোদন হিসেবে ছাড়া অন্য কোনো কিছু তারা নেন না, এবং এই সময়টুকুতে তাদের যে নিজস্ব ব্যবসা রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে সেই সব ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে এইসব ক্রিকেটারদেরকে আপনার মডেল হিসাবে ইউজ করে থাকেন। বাট এদের কোনো কাজ, মানে এদের মন মানসিকতা কখনোই কিন্তু আপনার ক্রিকেট বাংলাদেশের এগিয়ে যাবে বা এই ক্রিকেট, এই বিপিএল থেকে অনেক নতুন ক্রিকেটার তৈরি হয়ে আপনি টি-20তে আমরা ভালো ক্রিকেটার পাবো, এই ধরনের চিন্তাভাবনা আমার মনে হয় না যে কোনো ফ্র্যাঞ্চাইজির রয়েছে। যদি থাকতো, রেজওয়ান আপনি আমাকে বলেন যে যে ফ্র্যাঞ্চাইজিগুলি রয়েছে এই ফ্র্যাঞ্চাইজিগুলির একটা কোনো ফ্র্যাঞ্চাইজির কি আপনার ক্রিকেট একাডেমি রয়েছে? এক্সেপ্ট আপনার এই রংপুর রাইডার্স ছাড়া, কারণ তারাই একমাত্র শুধুমাত্র আপনার পেশাদারি ক্রিকেটার হিসেবে রয়েছে। এই কারণে দেখবেন আপনি রংপুর রাইডার্সের কিন্তু আপনার কখনোই পারিশ্রমিক জটিলতা বা অন্যান্য কোনো বিষয় নিয়ে জটিলতা নিয়ে গিয়ে সমস্যা তারা পড়ে না। সো আপনি যখনই একটা মানে বাজে দৃষ্টান্ত টানবেন তখন ভালো দৃষ্টান্তটা টানা অবশ্যই উচিত রয়েছে বলেই কিন্তু আপনি বিপিএলটা এখন পর্যন্ত অন্তত মাঠের খেলা হিসেবে থাকতে পারছে। জি, বরিশালের ক্ষেত্রে সেটা আমরা শুনিনি। রাইট, বরিশালও কিন্তু ভালো করেছে, কিন্তু আরো একটু অর্গানাইজড হতে হবে সবকিছু। বাট আমি এই কারণে এটা বললাম যে আপনি যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজিকে যখন দায়িত্ব দিবেন, তাকে যখন আপনি 2 বছরের জন্য দায়িত্ব দিবেন, সেই ফ্র্যাঞ্চাইজি কিন্তু মনে করবে যে আমি তো 2 বছরে এখানে ইনভেস্ট করবো, আমি প্রফিট কি পাবো না। অতএব আমি এই 2 বছরে যা পাচ্ছি তাতে আমি আমার অন্য সাইডের প্রফিটটা যেন তুলে নিতে পারি, অন্তত ওই চেয়ারে বসে, মাঠের মাঝখানে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে যেন বলতে পারি যে ইয়েস আমি এটার দলের মালিক। অন্তত এই আত্মিক সুখটুকু পাওয়ার জন্য তারা চেষ্টাটুকু করে থাকে। এর ফলে যেটা হয়, বাংলাদেশের ক্রিকেট কিন্তু কখনোই এগোবে না। সো আপনাকে লং টার্মের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি দিতে হবে এবং অবশ্যই সেই ফ্র্যাঞ্চাইজিকে চুজ করার জন্য তার কাছ থেকে ব্যাংক গ্যারান্টি মানি নিতে হবে এবং জানতে হবে যে আপনি আসলেই ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারবেন কি পারবেন না, আপনি সমর্থ কি সমর্থ না। এই জিনিসগুলি আমি মনে করি যে যদি ঠিক করা যেতে পারে, এটা করার জন্য খুব যে আপনার কঠিন পরিশ্রম করতে হবে তা কিন্তু না। আপনি বিপিএলটাকে যদি আপনি 4 বছর বা 5 বছর মেয়াদী একটা ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে তুলনা করে থাকেন, সেখানে অবশ্যই কিন্তু আপনি যারা বিজনেস মডেল চালাতে পারেন তাদের জন্য এটা প্রফিটেবল একটা আইটেম কিন্তু অবশ্যই হতে পারে। পৃথিবীর অন্যান্য সব দেশে রয়েছে, আপনি পার্শ্ববর্তী ভারতে রয়েছে, অন্যান্য দেশগুলিতেও সবগুলোর মধ্যে রয়েছে। এখানে কোথাও কি আপনি শুনেছেন যে খুব বেশি আপনার ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেঞ্জ হয়? রিকারেন্টলি চেঞ্জ হচ্ছে, একটা দুটো চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি রিকারেন্টলি চেঞ্জ হয় না। সো এই জিনিসগুলি আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও এই বিষয়টার একটা দেখা উচিত। জাতীয় দলকে নিয়ে একটু কথা বলতে চাই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই কালকে বাংলাদেশ দল চলে যাচ্ছে আরব আমিরাতে প্রথম ম্যাচ খেলতে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা আসলে কেমন? কোচ নিজে স্বীকার করেছেন যে ভালো হয়নি। আমরাও দেখছি যে কোনো ওয়ানডে খেলতে পারেনি বাংলাদেশ দল, টি-20 প্রস্তুতি হয়েছে, কিন্তু তারপরেও ওয়ানডে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গায় সবসময় আমরা বলে থাকি। সেটা আগে আমরা বলতাম, কিন্তু আপনি যদি গত 2 বছরের হিসাবটা করেন সেখানে বাংলাদেশের কিন্তু পারফরমেন্স হারটা ভালো না। বাংলাদেশ মাত্র কিন্তু গত 2 বছরে বড় কোনো টুর্নামেন্ট জেতেনি, বড় টুর্নামেন্ট তো সিরিজ জেতেনি, বড় কোনো দলকে তেমনভাবে হারায়নি, এবং আপনি হারের পার্সেন্টেজটা অনেক বেশি লম্বা সময় ধরে 2 বছর ধরে ওয়ানডে ক্রিকেটে। এর আগে আমরা যেহেতু ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেট খেলতাম এবং সবচেয়ে বেশি খেললে সবচেয়ে বেশি ম্যাচ আপনি জিতবেনও এবং সবচেয়ে বেশি ম্যাচ আপনি হারবেনও। তো বাংলাদেশের ওই হারার রেকর্ডটা এবং জয়ের রেকর্ডটা কাছাকাছি ছিল, কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ আমরা জিততাম বলে আমরা হয়তো বলতাম যে এটা আমাদের খুব কমফোর্ট জোন ওয়ানডে ক্রিকেটটা। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটে হবে, সেখানে আপনি দেখবেন যে জাস্ট আমি এই অনুষ্ঠানে আসার আগেই দেখছিলাম যে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়া কিন্তু ওয়ানডে খেলছে, কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড সবাই খেলছে। আপনি যতগুলো দল অংশ নিবে তার মধ্যে কিন্তু খুব সম্ভবত আফগানিস্তান ছাড়া আর একটা দল ছাড়া বাদবাকি সব দলে কিন্তু আপনার
ওয়ানডে ক্রিকেটে রয়েছে, এখন সিরিজ খেলছে এটা ভারত খেলছে আপনার ইংল্যান্ডের সঙ্গে। সো তারা যে জিনিসটা প্রস্তুতির যে বিষয়টা আপনি বললেন, সেই প্রস্তুতিটা কিন্তু তাদের হয়ে যাচ্ছে। আর আপনি যত যাই বলেন না কেন, আপনার 3 ফরম্যাটের ক্রিকেটের প্রস্তুতির ধরনটা অবশ্যই আলাদা হবে। এটার জন্য আপনাকে ম্যাচ মেকআপটা একটু অন্যরকমভাবে চিন্তাভাবনা করতে হবে, প্ল্যানিংটা একটু অন্যরকমভাবে করতে হবে। সেই প্ল্যানিংটাই আমি মনে করি যে বাংলাদেশ কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। এটা গেল একটা দিক, যে লম্বা সময় ধরে আমরা ওয়ানডে ক্রিকেট খেলছি না, সেই কারণে কিছুটা হলেও প্রস্তুতির একটা ঘাটতি নিয়ে আমরা এবার বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি পারফরমেন্স, আপনি যেহেতু খেলছেনই না, আপনি কোন ক্রিকেটারের কি পারফরমেন্স রয়েছে ওয়ানডেতে সেটা 2 বছর আগের বা 1 বছর আগের আপনার হিসাবটা মিলাতে হবে। তার চেয়েও বড় বিষয়টা হলো যে সবচেয়ে বাজে পারফরমেন্সে রয়েছেন কিন্তু দলের অধিনায়ক নিজেই। তিনি এত বাজে পারফরমেন্সে ছিলেন যে টি-20তে তাকে কিন্তু আপনার এই বিপিএল টি-20তে তিনি একাদশের সুযোগটা পাননি। সেটা একটা বড় ধরনের একটা বিষয় রয়েছে। সব কিছু আমি আশা করব, তারপরেও আমি আশায় রয়েছি এই কারণটা হলো যে বাংলাদেশ দল দেখবেন যে আপনি যখনই এই ধরনের সংকটের মধ্যে থাকে বা আপনি কম প্রস্তুতি নিয়ে যায়, সেই টুর্নামেন্টে কেন জানি বাংলাদেশ খুব একটা ভালো করে ফেলে। আশা করছি যে এবারও যেন সেই অভ্যাসটা বাংলাদেশ বজায় রাখে। এবং আরেকটা জিনিস, যে 8 বছর আগে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে 2017, তো সেটা কিন্তু বাংলাদেশ সেমিফাইনালিস্ট ছিল। জানি সেগুলো ইতিহাসের কথা, কিন্তু খুব একটা কাজে লাগবে কিনা, কিন্তু প্রেরণা দিতেই পারে বাংলাদেশকে। প্রেরণা তো অবশ্যই নেওয়া উচিত, কিন্তু তারপরেও আপনি প্রত্যেকটা নতুন ম্যাচ, আপনাকে নতুন ম্যাচ, নতুন টুর্নামেন্ট, নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ, সব কিছু মিলে আপনাকে সেই অনুযায়ী খেলতে হবে। আপনি 5 বছর আগে কি করেছিলেন সেটা নিয়ে যদি শুধু অনুপ্রেরণা খোঁজেন এবং মাঠে পারফরমেন্স করতে না পারেন, তাহলে কোনো লাভ হবে না। সো এভরিডে নতুন দিনে নতুন টুর্নামেন্টে আপনাকে নতুনভাবেই পারফরমেন্স করতে হবে। আর যে জিনিসটা বাংলাদেশ 2017-তে করে এসেছে, সেমিফাইনালে করেছে, সেটা আপনি অনেক অতীত হয়ে গিয়েছে। অতীত আপনাকে হয়তো, যেটা আপনি বললেন, যে একটা অনুপ্রেরণা জোগাতে পারে, কিন্তু আপনাকে নতুন ম্যাচ জেতাতে পারবে না। নতুন ম্যাচ জেতাতে হলে নতুন ম্যাচ আপনাকে নতুনভাবে পারফরমেন্স করতে হবে। এই বিষয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এবং 2017-তে আমরা নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, 333 রান চেস করে নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, যে ম্যাচে কিন্তু খুব সম্ভবত 34 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল, সাকিব এবং মাহমুদুল্লাহ কার্ডিফে সেঞ্চুরি করেছিলেন। এই টুর্নামেন্টেও আপনি যদি ভালো পারফরমেন্স করতে চান, কারণ আপনার সঙ্গে যে প্রতিপক্ষ রয়েছে, এই 3 প্রতিপক্ষ কিন্তু এই টুর্নামেন্ট জিততে যাচ্ছে, আর বাংলাদেশ যাচ্ছে অংশ নিতে। সো পার্থক্যটা এখানে। সো অংশ নিতে যাওয়া একটা দলের সঙ্গে এবং টুর্নামেন্ট জিততে যাওয়া একটা দলের যখন ব্যবধানটা আপনি মেটাতে চাবেন, তখন সেখানে অবশ্যই বাংলাদেশকে আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতে হবে। আপনি যদি একদম পুরা ওই ব্র্যাকেটবন্দি ক্রিকেট নিয়ে বা প্ল্যানিং নিয়ে চিন্তা করেন, তাহলে পারবেন না। আপনি ভারতকে হারাতে হবে, আপনাকে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, এই 3 দলকে যদি আপনার কারোর বিরুদ্ধে যদি 2টো ম্যাচ অন্তত জিততে হয়, তাহলে বাংলাদেশকে তাদের গত 2 বছরে যা করেনি ওয়ানডে ক্রিকেটে, সেটা করে দেখাতে হবে। ভারতের বুমরা থাকছে না, এটা কি আমাদের জন্য ভালো খবর, নাকি অন্যরাও আসলে একই সমসাময়িক? আমি সবসময় একটা জিনিস মনে করি যে প্রতিপক্ষ দলে কে রয়েছে সেটার চেয়ে চিন্তা করা উচিত যে আপনি নিজে কেমন পারফরমেন্স করবেন। বুমরা থাকছে না, বুমরার জায়গায় যিনি খেলবেন, দেখবেন যে তিনি হয়তো আরও ভালো পারফর্মার হয়ে উঠতে পারেন এই টুর্নামেন্টে। সো বুমরা নিশ্চিতভাবে আপনি বড় এক ধরনের তারকা, তিনি আমি মনে করি যে সেটা বাংলাদেশ দলের যতখানি না আপনার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বিষয়, তার চেয়ে বেশি ভারতীয় দলের কিন্তু আপনার দুশ্চিন্তায় পড়ার বিষয়। কারণ তিনি সর্বশেষ টুর্নামেন্টেও খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং তিনি তাদের আপনার মানে আইকনিক একজন বোলার হয়ে উঠেছেন, ম্যাচ উইনার, পারফেক্ট ম্যাচ উইনার। এরকম একজন ম্যাচ উইনারকে ছাড়া ভারত যখন খেলতে নামছে, সেটা ভারতেরই সমস্যা। বাংলাদেশ আমি মনে করি না যে সেখান থেকে সমস্যা বা কোনো দুশ্চিন্তাহীন এইরকম পজিশনে মানে খুঁজে বের করা উচিত। গতকাল ছিল মানে দল পরিবর্তনের শেষ দিন, বাংলাদেশ কোনো পরিবর্তন করেনি। আপনি কি মানে ভেবেছিলেন যে পরিবর্তন হতে পারে, লিটন দাস কি আবার ফিরতে পারে, এরকম কি আপনার ভাবনায় ছিল কিনা কখনো? না, আমি মনে করি না যে কোনো একটা ইনিংস দিয়ে কোনো একজন ক্রিকেটারকে আপনি বিবেচনা করা উচিত যে তিনি দলে ছিলেন না, এই কারণে তাকে তিনি একটা ম্যাচে ওয়ানডে টি-20 ম্যাচে সেঞ্চুরি করেছেন দেখে তাকে নিয়ে আসতে হবে। কারণটা হলো যে আপনি যখনই এই 15 জনের দলটা তৈরি করেছেন, তখন নিশ্চিতভাবে কিন্তু আপনি একাদশটা একটা মাথায় রেখে করেছেন এবং কোন ক্রিকেটার কোন ফর্মে রয়েছেন সেটাও দেখে করেছেন। সো লিটন দাসের ফেরাটা অন্তত আরও অনেকে লিটন দাসের ভক্তরা হয়তো অপেক্ষায় ছিলেন, কিন্তু আমিও লিটন দাসের খুব বড় ফ্যান। কিন্তু আপনি ক্রিকেটীয় লজিক যদি বিবেচনা করেন, তাহলে আমি মনে করি যে নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কোন দলে কোনো পরিবর্তন না করে। শেষ প্রশ্ন, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি বলছিলেন যে অংশ নেওয়ার জন্যই যাচ্ছে বাংলাদেশ, মানে সেটা কি আপনি মিন করে বলছেন, নাকি আসলে বাংলাদেশের কোনোই চান্স নেই কিংবা কোনো চান্স আছে? আই মিন ইট। কারণটা হলো যে আপনি যখন 8টা দলের পারফরমেন্স হিসাবটা দেখবেন এবং 8টা দলের মধ্যে শক্তিমত্তা দেখবেন এবং প্রস্তুতির সব কিছু মানে খেয়াল করে দেখবেন এবং প্রস্তুতি, পরিসংখ্যান সব কিছু বিবেচনা করে দেখবেন, তাহলে সেখানে বাংলাদেশ কিন্তু 8 দলের মধ্যে কিন্তু একদম শেষ দলের মধ্যেই পড়বে। সো 8 দলের মধ্যে শেষ দলের মধ্যে থাকা দল আপনি টুর্নামেন্ট জিতে নেবে বা টুর্নামেন্টের সেমিফাইনালে খেলে ফেলবে, এত বড় আমি মনে করি যে অবাস্তব চিন্তা নিয়ে এগোনোর চেয়ে আপনি ম্যাচ বাই ম্যাচ চিন্তা নিয়ে এগোনো উচিত। বাংলাদেশের এখন প্রথম যে ম্যাচটা, আমি মনে করি যে সেই ম্যাচটা নিয়ে চিন্তা করা উচিত। কোনো মতেই
আপনি সেমিফাইনালে খেলে ফেলবো বা আমরা ফাইনালে উঠে যাব, এত দূরের চিন্তা ভাবনা করাটা মোটেও উচিত হবে না। ধন্যবাদ আপনাকে এম এম কায়সার আমাদের স্টুডিওতে আসার জন্য। 20 তারিখ বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের সঙ্গে দুবাইতে, যদিও 19 তারিখ শুরু হচ্ছে টুর্নামেন্ট। সবাই ভালো থাকবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।